আসসালামু আলাইকুম পোলাপান, কি অবস্থা সবার? আজকে আমরা তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে আমাদের ফিজিক্সের কৃষিগুচ্ছের শেষ 15 দিনের প্রস্তুতি। তোমরা জানো আমাদের পরীক্ষা শুরু কিন্তু 20 তারিখে, জুলাইয়ের 20 তারিখ। সো সময়টা কিন্তু খুবই নিকটবর্তী হয়ে গেছে। এখন আমাদের হাতে আলটিমেট সময় আছে প্রায় ধরো তোমার 15 দিনের মতো। সো এই 15 দিনে আলটিমেট আমরা কিভাবে ফিজিক্সটাকে একটা সুন্দর গুছিয়ে একটা দারুণ চমৎকার একটা প্রিপারেশন নিতে পারবো, সেই প্রিপারেশনের ভিত্তিতে আজকে আমাদের এই ক্লাসটা। সো এখন তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু তোমরা জানাই দিতে পারো, এবং সবাই প্রায় সবাই, যেটা ফরজ কাজের মতো, সবাই তোমার ক্লাসের লিঙ্কটা সবার মাঝে শেয়ার করে দাও। তোমরা যে যার মতো পারো এটা তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। সো আমরা ক্লাসটা বলতে, ক্লাস না, এটা আলটিমেট একটা সাজেশনই বলতে গেলে, তোমাদের ফিজিক্সটা কিভাবে সুন্দরভাবে একটা গুছায় একটা আলটিমেট চমৎকার প্রিপারেশন নিতে পারো, সেই হিসাবে আমরা ক্লাসটা এখন আমরা প্রেজেন্ট করব। আচ্ছা, সবাই আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু জানাই দিতে পারো। সুলতানা আক্তার লাবণী ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে যার মতো পারো ক্লাসটা শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও। আর আমাকে কি সাউন্ডে শোনা যাচ্ছে কিনা, আমি অডিবল কিনা একটু জানাই দিতে পারো। আচ্ছা, সো আমরা বেশি কথা বাড়াবো না, চলো আমরা চলে যাই আলটিমেট আমরা ফিজিক্সটা কিভাবে শেষ 15 দিনে আমরা প্রস্তুতি নিব। আচ্ছা, এখন যেহেতু আমার নতুন করে পড়ার কোনো সুযোগ নেই, এখন আমরা যাই পড়ছি না কেন, পূর্ববর্তী সময় যাই পড়ছি না কেন, পড়াটাকে এমন ভাবে গুছাবো যাতে আমার মেমোরি থেকে বের না হয়, যা পড়ছি মেমোরি থেকে বের না হয়। সো প্রথমে তুমি দুইটা টাইপে ভাগ করে নিতে পারো। কয়টা টাইপ? দুইটা টাইপে ভাগ করে নিতে পারো। একটা হচ্ছে থিওরি টাইপ, আরেকটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টাইপ। সো আমাদের কিন্তু মনে রাখবা, ফিজিক্সের প্রশ্ন কিন্তু 20 মার্কসের। এখানে থিওরি কমপক্ষে 7 থেকে 8টা কমন পাবা। ঠিক আছে? কয়টা? 7 থেকে 8টা। দেখবা পূর্ববর্তী কোয়েশ্চেন বা প্রিভিয়াস এক্স কোয়েশ্চেন গুলো যদি ঘাটো, 7 থেকে 8টা কিন্তু এক্স কোয়েশ্চেন থাকে, মানে কোয়েশ্চেন থাকে, সেটা হচ্ছে থিওরি নির্ভর। থিওরি নির্ভর বলতে এখানে কি থাকতে পারে? থাকতে পারে হচ্ছে তোমার বিভিন্ন প্রকার মাত্রা, তারপর হচ্ছে একক, এখানে থাকতে পারে হচ্ছে বিভিন্ন কণিকার নাম, কণিকার প্রতিকণিকা গুলা থাকতে পারে, তারপর আমাদের যে ফিজিক্সের বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের ব্যবহার থাকতে পারে, তারপর হচ্ছে ছোট ছোট এমন প্রশ্ন থাকতে পারে যেমন দূরত্বের কি একক, যেমন আলোকবর্ষ দূরত্বের যে একক মানগুলা, এগুলা থাকতে পারে। তারপর তোমার থাকতে পারে হচ্ছে বিভিন্ন আবিষ্কার থাকতে পারে, এগুলা কিন্তু থাকে দেখবা। সো থিওরিটা কিন্তু তোমার এখানে কভার করবে 7 থেকে 8টা মার্কস। ঠিক আছে? কয়টা? 7 থেকে 8টা মার্কস। আর বাকি যেগুলো টার্মগুলো থাকবে সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মস। ঠিক আছে? ম্যাথমেটিক্যাল টার্মস, তার মানে এখানে ধরে রাখতে পারি 13 থেকে 12টা থাকবে হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল টার্ম। ঠিক আছে? এখন এই ম্যাথমেটিক্যাল টার্মটারে তুমি আবার দুইটা ভাগে ভাগ করে নিতে পারো। একটা হচ্ছে ধরো তোমার সহজ বা ইজি, আরেকটা ধরে নিতে পারো তোমার ডিফিকাল্ট। এখানে ডিফিকাল্টের পার্সেন্টেজটা কিন্তু খুবই কম থাকবে। ঠিক আছে? এইখানে এই 2 থেকে 3টা হাইয়েস্ট তোমার ধরো দিতে পারে। এটা করতে গেলে যারা আমার সময়টা একটু বেশি লাগতে পারে, বা আমার মানে জানা নাই, মেমোরিতে আমার কাজ করবে না, এই ধরনের তোমার ম্যাথ গুলা দিতে পারে। এবং এই যে যে 1-2টা ম্যাথ বা 2-3টা ম্যাথ যে দিবে, এটা আলটিমেট নির্ধারণ করবে প্লেজের, তোমার প্লেসটা ধরো 1 থেকে 100-এর ভিতর প্লেসটা নির্ধারণ করবে। যারাই এই 1-2টা ম্যাথ বা 2-3টা ম্যাথ পারবে, তাদের কিন্তু ভর্তি পরীক্ষার পজিশনটা কিন্তু তোমার সম্মুখবর্তী হয়ে যাবে। ঠিক আছে? সো আলটিমেট এখানে আমরা ধরো ইজি টার্ম ধরি, একটা ধরো ডিফিকাল্ট টার্ম ধরি। সো এখানে ইজি টার্ম বলতে আলটিমেট বোঝাবো ধরো তোমার 80% ম্যাথ আসবে একদম ধরো থিওরি, সরি, এটা ধরো তোমার ডাইরেক্ট সূত্র দিবে, সূত্র দিয়ে কিন্তু আমরা ম্যাথটা সলভ করে ফেলতে পারবো। সো এই 80% ম্যাথ থাকবে হচ্ছে তোমার সূত্র নির্ভর, সরাসরি তুমি সূত্র দিয়ে ম্যাথটা করে ফেলতে পারবা। ঠিক আছে?
আর এই যে তোমার ডিফিকাল্ট দিলাম, এখানে 2 থেকে 3টা ম্যাথ থাকবে। আলটিমেট এটা সূত্র দিয়ে ফলাইতে হবে, তারপর এমন ভাবে করতে হবে যে তোমার টাইমটা একটু বেশি লাগবে, তোমার ক্যালকুলেশনটা একটু জটিল হবে, ঠিক আছে। সো এখানে আমি পার্সেন্টেজটা ধরলাম 20%। এই 20% ম্যাথ করতে গেলে তুমি মিলাইতে পারবা, তো টাইমটা একটু তোমার বেশি, তোমার টাইম কনজিউম হবে। সো এই ডিফিকাল্টটারে তুমি যদি একটু তুমি আয়ত্তে আনতে চাও, এখানে লাগবে হচ্ছে তোমার প্রচুর প্র্যাকটিস, ঠিক আছে। প্র্যাকটিসের উপর প্র্যাকটিস। এখানে প্র্যাকটিস কিন্তু শুধু তোমার পূর্ববর্তী যে কোশ্চেন আছে ওই কোশ্চেন গুলোর উপর নির্ভর করা হবে না, বিভিন্ন ভর্তি পরীক্ষার যে কোশ্চেন গুলো আছে, যেমন ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, এই ভার্সিটি নির্ভর যে তোমার কোশ্চেন গুলো আছে, এই কোশ্চেন গুলো তোমাকে একটু চোখ গোলায় যেতে হবে। এর জন্য তোমার ধরো উদ্ভাসের যে তোমার ভার্সিটি কোশ্চেন ব্যাংক আছে এটা ফলো করতে পারো, নেটওয়ার্ক ফলো করতে পারো, তারপর হচ্ছে তোমার জয়কলি আছে, জয়কলির থেকে ধরো তুমি করতে পারবা। কিন্তু জয়কলির যে তোমার বইটা, এটা তোমার যে এক্সপ্রেশন গুলো আছে এগুলো কিন্তু প্রচুর আছে। তো তুমি যদি প্র্যাকটিস করতে পারো তোমার জন্য ওকে, তোমার জন্য এটা ভালো হবে আশা করি। আচ্ছা, সো এটা থিওরি হচ্ছে ধরো তোমার বললাম 7 থেকে 8টা থাকবে, ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে 13 থেকে 12টার মতো। সো এই ম্যাথ টার্মটাকে আলটিমেট তোমাকে স্ট্রং করার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে কয়েকদিন। তুমি যে পূর্ববর্তী সময় যে ম্যাথ গুলা করছো এগুলা হয়তো অনেক সময় এখন মনে নাই। সো প্রতিদিন তুমি 2টা চ্যাপ্টার বা 3টা চ্যাপ্টার তুমি সময় নিয়ে তুমি বের করবা। তারপর তোমার যে ধরো তোমার অনেক শব্দ তুমি পারবা না, কিছু টার্ম আছে যে করতে গেলেও আমি ভুলা যাই। তো ওই ভুল টার্মটারে তুমি কিভাবে সংশোধন করো পরে আমি তোমার বলতেছি আর কি। এখন আসা হচ্ছে জটিল ক্যালকুলেশন হ্যাক্স। অবশ্যই আমাদের, তোমরা সবাই জানো আমাদের এগ্রিড যে ভর্তি পরীক্ষা আছে এখানে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউড না, ঠিক আছে। তো আমরা যখন থেকে আলটিমেট ধরো কৃষি তোমার গুচ্ছর আন্ডারে চলে গেছে তখন থেকে কিন্তু আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি না। সো এখন ক্যালকুলেটর ইউজ না করার কারণে অনেকে বিড়ম্বনা বোধ করে। ধরো অনেকে যারা ইঞ্জিনিয়ারিং থেকে আসে পরীক্ষা দিবে তারা কিন্তু ক্যালকুলেটর করে আসছে। সো তাদের জন্য কিন্তু একটু এই কয়েকটা দিন ধরো যারা প্র্যাকটিস করছে তাদের জন্য একটু ডিফিকাল্টি মনে হইতে পারে, কারণ তাদের তো ক্যালকুলেটর করে অভ্যাস, তোমাদের নাই। সো এখানে আলটিমেট ধরো কিছু ক্যালকুলেশন আছে যে ক্যালকুলেশন করতে গেলে তুমি ম্যাথমেটিক্যাল বা ম্যাথ করতে গেলে তোমার হয়তো টাইম বেশি লাগবে। এখানে তোমার কিছু বুদ্ধি খাটাইতে হবে বা সময় তোমার যাতে কিল না হয় এই কারণে কিছু টেকনিক ফলো করতে হবে, ঠিক আছে। সো ওই টেকনিক গুলা কি কি আমরা একটু দেখি, কয়েকটা ম্যাথের সাহায্যে আমরা কিন্তু দেখবো, ঠিক আছে। আচ্ছা, এগুলা কিন্তু ধরো কোনো বাসাই টপিকস না, এগুলা হচ্ছে আমাদের কিছু জটিল ক্যালকুলেশনের কিছু ম্যাথ, তুমি যদি আসে তুমি কিভাবে সহজে এগুলা তুমি করতে পারবা। আচ্ছা দেখো, একটি তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে ধরো 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার, ঠিক আছে। 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। আমরা জানি ইয়ং এর গুণাঙ্কের যে সূত্রটা আছে সেটা হচ্ছে গামা ইজ ইকুয়াল টু, তোমরা সবাই জানো, পীড়ন ডিভাইডেড বাই কি জানি, বিকৃতি, ঠিক আছে। পীড়ন বাই কি, বিকৃতি। আচ্ছা, এখানে কিন্তু ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে ভাইয়া, ঠিক আছে। ইয়ং এর গুণাঙ্ক কত, গামা, গামা হচ্ছে 2 × 10⁻11, ঠিক আছে, ইজ ইকুয়াল টু পীড়ন। আচ্ছা, তোমাকে এখন পীড়নটাই কিন্তু বের করতে বলছে, ঠিক আছে, পীড়নটাই বের করতে বলছে। তাহলে বিকৃতি কত মনে রাখবা, এখানে কিন্তু বিকৃতি যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে পার্সেন্টেজের মানটাই কিন্তু বিকৃতি, ঠিক আছে। আমরা হয়তো ক্লাস নেওয়ার সময় বলছিলাম যে পার্সেন্টেজ দেওয়া আছে মানে তোমার কিন্তু বিকৃতি দেওয়া আছে, তোমার কিন্তু বাড়তি কিছু লেখা লাগতেছে না, ঠিক আছে। তার মানে এখানে কত পার্সেন্ট দেওয়া আছে, 15%। তার মানে বিকৃতির মান কত, বিকৃতির মান হচ্ছে 0.15, ঠিক আছে। আর আমার পীড়ন বের করতে বলছে, তাহলে পীড়ন কত, x, ঠিক আছে। তাহলে আমি জাস্ট আড়াআড়ি এখন গুণ করব, তাহলে তো পীড়নটা বের হয়ে যাচ্ছে। তার মানে 2 × 10⁻11 ইন্টু কত, 0.15। দেখো এই ধরনের দশমিকের যে তোমার ক্যালকুলেশন গুলো আছে এই ক্যালকুলেশন গুলা করে আমরা কিভাবে করব। দেখো যদি দশমিক থাকে তাহলে দশমিক বাদে আমি ভগ্নাংশ মানটা আমি কিন্তু ইউজ করব, ঠিক আছে। 2 × 10⁻11 ইন্টু, আমরা দশমিকের জন্য কত ভর দিই ভাইয়া, ধরো লব লিখলাম, তাহলে হরের ক্ষেত্রে দশমিকের জন্য 1 দেই, দশমিকের পরে যত ঘর আছে ততটা কি দেই, 0 দিই। তার মানে দশমিকের পরে কয় ঘর, 2 ঘর, এই দিলাম 2 শূন্য, ঠিক আছে। এখন তুমি কাটাকুটি করো, কত, 10⁻11 আছে, নিচে আছে 2 শূন্য, তার মানে উপরে চলে গেলে সেটা কি হয়, বিয়োগ হয়। তার মানে কত, দেখো 2 × 10⁻, কত, 9 ইন্টু কত, এই 15, ঠিক আছে। তাহলে 2 × 50 কত, 15 কত, 30, 30 × 10⁻, কত, 9। তার মানে আনসারটা কত, 3 10⁻, কত, 10, ঠিক আছে। দেখো আনসার কত আমার, 3 10⁻10।
কত সহজ। আমার কিন্তু বেশি সময় লাগছে, সময়টা কেন লাগছে তোমাদের বোঝানোর জন্য। তোমরা কিন্তু যখন গুণ করবা তখন কিন্তু সরাসরি গুণটা করে দিতে পারো। সো যদি তোমার দশমিক থাকে তাহলে দশমিককে উঠানোর জন্য আমরা কি করি, আমরা ধরো দশমিক লবের ক্ষেত্রে আমরা যে মানটা আছে সেই ভগ্নাংশের মানটা লিখি, ডিভাইডেড বাই দশমিকের জন্য এক ঘর লিখবো, দশমিকের পরে যত ঘর আছে ততটা শূন্য আমরা ইউজ করবো। ঠিক আছে। আচ্ছা, এখন পীড়ন রে ভাঙাইলে, যদি আমি পীড়ন রে ভাঙাইতাম, পীড়ন রে কি পাইতাম, পীড়ন হচ্ছে বল বাই কি ক্ষেত্রফল, তার মানে পীড়ন পি ইজ ইকুয়াল আমরা কি জানি, বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে। তো এখান থেকে কিন্তু অনেক সময় তোমার বলটাও চাইতে পারতো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে পীড়ন বের করতাম, ক্ষেত্রফল হয়তো দেওয়া থাকতো, আমরা বলটা কি করতাম, বলটা বের করতাম। আচ্ছা, তো এই ধরনের ম্যাথটা দশমিকের জন্য তোমরা এইভাবে রুলসটা ফলো করতে পারো। আচ্ছা, পরবর্তী আরেকটা ম্যাথ দেখি। দেখো, একটি তাপ ইঞ্জিনের দক্ষতা কত পার্সেন্ট, 80%। ঠিক আছে, তাহলে গ্রাহকের মানে তাপ গ্রাহকের তাপমাত্রা যদি আমি 127 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে উৎসের তাপমাত্রা কত। আচ্ছা, আমরা জানি কার্নো ইঞ্জিনের দক্ষতা, তারপর তাপ গ্রাহকের তাপমাত্রা এবং উৎসের তাপমাত্রা একটা সুন্দর শর্টকাট সূত্র আছে। শর্টকাটটা কি ছিল, আমরা জানি এটা ইজ ইকুয়াল T1 ইজ ইকুয়াল টু, মনে রাখবা, T2 ডিভাইডেড বাই 1 মাইনাস ইটা। এই একটা সুন্দর শর্টকাটের সাহায্যে কিন্তু আমরা সকল টাইপের ম্যাথ এই ধরনের ম্যাথে আমরা বের করতে পারবো। তাপ গ্রাহকের তাপমাত্রা, তাপ উৎসের তাপমাত্রা, তারপর হচ্ছে দক্ষতা। ঠিক আছে। আর যদি আমরা তাপ বের করতাম তাহলে কি দিতাম, Q ইকুয়াল টু Q1 ইজ ইকুয়াল টু Q2 ডিভাইডেড বাই 1 মাইনাস কি ইটা। আচ্ছা, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আলটিমেট দেখো এই রুলসটা আমরা ইউজ করব, এই সূত্রটা ইউজ করব। তাহলে এখানে ভাইয়া দক্ষতা কত পার্সেন্ট দেওয়া আছে, দক্ষতা এটা কিন্তু দেওয়া আছে 80%। তার মানে আমরা এখানে ইউজ করব কত, T1 is equal to T2 divided by 1 minus কত, 0.8। আচ্ছা, তাহলে এখানে তাপ গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে। তাপ গ্রাহক কি, তাপ গ্রাহক মানে হচ্ছে বর্জিত তাপমাত্রা। ঠিক আছে, 127 ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি ডিগ্রি সেলসিয়াস থাকলে আমরা সবসময় এটাকে কেলভিনে কনভার্ট করব। ঠিক আছে, তাহলে 127 ডিগ্রি সেলসিয়াস যদি কেলভিনে কনভার্ট করি, 273 কি করব, যোগ করব। তাহলে 273 যদি যোগ করি তাহলে কত হয়, তার মানে T1 is equal to হবে 127 যোগ 273, এটা হবে তোমার 400। 400 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.8 কত থাকে, এটা হচ্ছে 0.2। তাহলে আমরা সরাসরি লিখি 0.2। তার মানে T1 is equal to 400 ডিভাইডেড বাই 0.2। এখন এই ক্যালকুলেশনটা কারা কারা করতে পারবা, আমি একটু 1 মিনিট সময় দিই, তোমরা একটু করো। এটা কইরা আমাকে বের করে দেখাও তো কি অবস্থা। তোমাদের জন্য সময় দিলাম, এটা বের করো কত হয় দেখো। এটা আলটিমেটলি ধরো 400 ডিভাইডেড বাই 0.8, তাহলে 2 বাই কি লিখতে পারি, 2 বাই কত, 10। তার মানে আমি 400 ইন্টু 10 ডিভাইডেড বাই কত লিখতে পারি, 2। তারপর 2 দিয়ে কাটলে 10 দিয়ে কাটলে 5, তার মানে 400 ইন্টু 5 কত, 400 ইন্টু 5 হচ্ছে তোমার 2000। তাহলে কত কেলভিন ভাইয়া, 2000 কেলভিন। ঠিক আছে। সো দশমিকের ম্যাথগুলা কিন্তু আমরা গত যে ম্যাথটা আছে ওই গত ম্যাথটাই আমরা শিখে ফেলছি। ধরো দশমিকের জন্য যে মানটা দেওয়া থাকবে, লবের ক্ষেত্রে যে মানটা আসবে দশমিকের পরে ওই মানটা বসাবো, ডিভাইডেড বাই দশমিকের জন্য 1, তারপর বাকি যে ঘরটা আছে ওই বাকি ঘরের জন্য 1 শূন্য আমি ইউজ করব। ঠিক আছে। আচ্ছা, তারপর এই টাইপের ম্যাথগুলা দেখো, কনভার্সনের ম্যাথগুলা। ঠিক আছে, কোন দেশে উৎপাদিত তড়িৎ শক্তির পরিমাণ বছরে 5.5 10⁻11 কিলোওয়াট আওয়ার। ঠিক আছে। আচ্ছা, তাহলে রূপান্তরিত ভরের পরিমাণ কত কেজি, রূপান্তরিত ভরের পরিমাণ কত কেজি। আচ্ছা, তাহলে আমরা ভর চাইছে এবং এখানে দেখো কি দেওয়া আছে, কিলো ওয়াট আওয়ার। তাহলে কিলো ওয়াট আওয়ার কার একক, কিলো ওয়াট আওয়ার হচ্ছে শক্তির একক। তাহলে শক্তির এককে আমরা যদি ভরে রূপান্তর করতে চাই তাহলে অবশ্যই একে জুলে রূপান্তর করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা জানি 1
কিলোওয়াট আওয়ার সমান সমান কত 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। ঠিক আছে, 1 কিলোওয়াট আওয়ার কত জুল 3.6 10 টু দি পাওয়ার 6 জুল। আচ্ছা, তাহলে 5.5 ইন্টু 10 টু দি পাওয়ার 11 কিলোওয়াট আওয়ার কত জুল? এটা হচ্ছে জাস্ট খালি মানটা দিয়ে গুণ করব। 5.5 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ইন্টু 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। ঠিক আছে, তার মানে আমরা কিন্তু শক্তি পায়া ফেললাম। তার মানে আমার চাইছে কি ভর। তাহলে আমি কোন সূত্র ইউজ করব? ভর শক্তি ইকুয়াল টু m ইনটু p স্কয়ার ভাইয়া c স্কয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে আমার এই শক্তিটা বসাই 5.5 ইনটু 10 টু দি পাওয়ার 11 ইনটু 3.6 10 টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু m, ভর বের করব। আর আলোর বেগ কত জানি 3 10 টু দি পাওয়ার 8, এটা যদি স্কয়ার করা হয় 9 10 টু দি পাওয়ার কত হয় ভাইয়া 9 10 টু দি পাওয়ার 16। এখন আমি এমটা বের করব। জাস্ট এই মানটা দিয়ে কি করব? এই মানটা দিয়ে কিন্তু জাস্ট ভাগ করে দিব। তাহলে 5.5 ইনটু 10 টু দি পাওয়ার 11 ইনটু 3.6 ইনটু 10 টু দি পাওয়ার কত 6 ডিভাইডেড বাই 9 10 টু দি পাওয়ার কত ভাইয়া 16। আচ্ছা, এখন এই ক্যালকুলেশনটাকে আমি সহজে করার জন্য দেখো আমি ভগ্নাংশটা উঠায় ফেলি। ঠিক আছে, ভগ্নাংশটা আমি উঠায় ফেলি। তার মানে তুমি এখানে লিখতে পারো 55, এখানে দশমিক উঠানোর জন্য আমি এখানে কি করব 1 শূন্য কমায় দিব। ঠিক আছে, 1 শূন্য কমায় দিব। তার মানে এখানে কত লিখবো 55 ইনটু 10 টু দি পাওয়ার কত 10। দশমিক উঠানোর জন্য এখানে দশমিক এক মানে দশমিক 10 টু দি পাওয়ার যে মানটা আছে এই এক মান কি করবা 1 মান কমায় দিবা ইনটু, আচ্ছা ফ্রেশ জায়গায় করি 55 ইনটু 10 টু দি পাওয়ার কত 10 টু দি পাওয়ার 10 ইনটু 36 ইনটু 10 টু দি পাওয়ার কত ভাইয়া 10 টু দি পাওয়ার আমি ইউজ করতে পারি এখানে 5। ঠিক আছে, যেহেতু দশমিকের জন্য এখানে 1 শূন্য আমি কমায় দিলাম ডিভাইডেড বাই 9 ইনটু 10 টু দি পাওয়ার কত 16। আচ্ছা, এখন এই 9 দিয়ে এখানে 4 নং 36 আকারে কাটা দেওয়া যায়। ঠিক আছে, তা 4 নং কত 4 নং হচ্ছে 36, আর দশমিকটা আমি ইউজ করি তাহলে 55 ইনটু 10 টু দি পাওয়ার 10 আর 5 হচ্ছে কত 15, 10 টু দি পাওয়ার 15 ইনটু কত 4, আর নিচে আছে কত ভাইয়া দেখো 10 টু দি পাওয়ার 16। তাহলে এই 16 যদি উপরে চলে যায় তাহলে 10 কিন্তু কি হয়ে যায় ইনভার্স হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে 55 ইনটু 4 দেওয়া যদি গুণ করি তাহলে কত হয় দেখো 4 5 20 হাতের 2 4 5 20 আর 22 ইনটু 10 ইনভার্স 1, কারণ 16 উপরে যদি নিয়ে যাইতাম তাহলে কত হইতো 15 মাইনাস 16 10 ইনভার্স 1 থাকতো। তার মানে এই ইনভার্সের জন্য 1.0 কি হয়ে যাবে 1 কমে যাবে না, 1 কমে যাবে। তার মানে आंसर কত থাকবে ভাইয়া? आंसर হচ্ছে আমার কত কেজি দেখো এই 22। আমি কিন্তু বড় করছি তোমাদের বোঝানোর জন্য, তোমরা কিন্তু একটু শর্টে বা ছোট করে করতে পারো পরীক্ষায়। এই পরীক্ষা কিন্তু তোমার ধরো ক্যালকুলেটর দিয়ে আমরা 1 সেকেন্ডে মিলাই ফেলতে পারতাম, কিন্তু হাতে করতে গেলে টাইপগুলো কিন্তু একটু বড় হবে। সো তোমরা সহজেই দশমিকটারে উঠানোর জন্য আলটিমেট দশমিকের পরে যে ঘরটা আছে এই ঘরটা 1 কমায় দিবা জাস্ট। ঠিক আছে, আচ্ছা তার মানে आंसर কত কেজি? आंसर হচ্ছে আমার 22 কেজি। ঠিক আছে, আচ্ছা এই যে এই টাইপের ম্যাথগুলা আমরা আপেক্ষিক তত্ত্বের যে ম্যাথগুলা এই ম্যাথগুলা করতে গেলে কিন্তু আমাদের একদম মানে আমরা মনে ভীত সন্ত্রস্ত, আমরা কিন্তু এগুলা স্কিপ করি। আসলে এগুলা স্কিপ করার মতো না। এই টাইপের ম্যাথগুলাও কিন্তু মানে সহজে করার জন্য হাতে কিন্তু বিশেষ নিয়ম আছে, তো নিয়মটা একটু ফলো করবে। আগে প্রশ্নটা তোমরা একটু বুঝো। বলছে কি একজন মহাশূন্যচারী 30 বছর বয়সে 2.4 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল মহাশূন্যযানে চড়ে ছায়াপথ অনুসন্ধানে গেলেন এবং 50 বছর পর ফিরে এলেন। মহাশূন্যচারীর বয়স তখন কত হবে? তার মানে এই যে মহাশূন্যচারীর বয়স চাইছে, সে কত বছর বয়সে যে মহাশূন্যে গেছে? সে মহাশূন্যে গেছে 50 বছর বয়সে। তার মানে 50 বছর সে মহাকাশে কি ছিল? মহাকাশে কিন্তু সে গতিশীল ছিল। তার মানে এই টাইমটা কি তার গতিশীল সময়। ঠিক আছে, তাহলে আপেক্ষিক তত্ত্বে আমি কি জানি? t is equal to t naught by root over 1 minus v square by c square। এখানে t হচ্ছে গতিশীল সময় আর t naught হচ্ছে এই গতিশীল সময়ের সাপেক্ষে আলটিমেট যে স্থির সময়টা হচ্ছে পৃথিবীর সাপেক্ষে ওই স্থির সময়টা হচ্ছে t naught। আচ্ছা, তারপর v হচ্ছে যে বেগে গেছে, c হচ্ছে কার বেগ? c হচ্ছে ভাইয়া আলোর বেগ। আচ্ছা, তাহলে আমি এখান থেকে প্রথমে t naught টা বের করি। আলটিমেট তার স্থির সময়টা কত ছিল? তাহলে t কত? t হচ্ছে 50 ইনটু রুট ওভার 1 মাইনাস, ভাই এই ক্যালকুলেশনটা এই রুটের ক্যালকুলেশনটা কিন্তু একটু জটিল। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য কইরো। তো v এর মান কত দেওয়া আছে? 2.4। তো আমি এখানে
লং কোনো মান ব্যবহার করব না, ডাইরেক্ট আমি 2.4/3 হোল স্কয়ার দিতে পারি, কারণ 3 10 টু দি পাওয়ার 8 এবং এই 10 টু দি পাওয়ার 8 কাটাকুটি যায়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি ম্যাথটা করি। তাহলে 50 ইনটু রুট ওভার 1 মাইনাস, যেহেতু এটা স্কয়ার আছে তুমি দুইবার লিখবা এটাতে। ঠিক আছে, তার মানে কয়বার লিখবা এটাতে? দুইবার লিখবা। তার মানে 2.4 ইনটু 2.4 ডিভাইডেড বাই কত? 3 স্কয়ার মানে কত ভাইয়া? 9। ঠিক আছে, আচ্ছা তার মানে 50 ইনটু রুট ওভার 1 মাইনাস, তাহলে এটা কি লিখতে পারি? 24/10 ইনটু 24/10 ইনটু কত ভাইয়া? এই 9। ঠিক আছে, কারণ দশমিকের পরে এক ঘর, এই জন্য 10, 2.4 10। ঠিক আছে, আচ্ছা এখানে চলে যাই। তাহলে দেখো 50 ইনটু রুট ওভার, আমি এখানে একটু কাটাকুটি করি। ঠিক আছে, তাহলে এটা যদি আমি 2 দিয়ে কাটি, 2 দিয়ে 3 দিয়ে 2 দিয়েই কাটি, এটা থাকে হচ্ছে ভাইয়া 12, এটা থাকে হচ্ছে কত? 5, এটাও থাকে 12, এটাও থাকে কত? 5। ঠিক আছে, এটা যদি কাটি 3 3 9, 3 4 12, এখানে হচ্ছে 3 4 12, তার মানে রুট ওভার 1 মাইনাস 4 4 16 ডিভাইডেড বাই 5 5 কত ভাইয়া? এই 25। এই দেখো এখন কিন্তু রুট ওভারের ভিতর বর্গমূলীয় মান চলে আসছে, ইজ ইকুয়াল টু 50 ইনটু রুট ওভার 25 মাইনাস 16 কত? 9 বাই কত ভাইয়া? এই 25। তার মানে 50 ইনটু 3 বাই কত? 3/5। এখন দেখো এখানে 5 দিয়ে কাটলে কত? এই 10। ঠিক আছে, তাহলে 3 10 কত? 3 10 হচ্ছে ভাইয়া 30। আচ্ছা, সে কত বছর বয়সে গেছে? 30 বছর বয়সে গেছে। এখন আমার গতিশীল সময় কত আসছে? 30। তার মানে জাস্ট মানটা কত করবো? যোগ করবো না? 30 প্লাস কত? এই 30। তার মানে কত বছর বয়স? আলটিমেট তখন তার বয়স হবে 60 বছর। তার মানে আনসার কত আমার? আনসার হচ্ছে 60 বছর। দেখো কত সহজ, জাস্ট খালি তুমি এখানে মানটা টি-নটটা বের করবা, টি-নটটা বের করবো, বর্গমূলীয় মানের ভিতর জাস্ট খালি 10 টু দি পাওয়ার 8 10 টু দি পাওয়ার 8 কাটাকুটি দিবা এবং মানটারে স্কয়ার ফর্মে বের করবা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, 2.4/3 হোল স্কয়ার আকারে মানটা বের করে ফেলবা। আচ্ছা, তারপর দেখবা অটোমেটিকলি তোমার মানটা বর্গমূলীয় মানে চলে আসছে। ওকে, সো এই ধরনের ম্যাথ আসলে আজকে থেকে আমরা স্কিপ করব না, এইভাবে আমরা ফলো করে একটু সময় লাগুক, সময় ভিতরে আমরা শেষ করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা তারপর আরেকটা ম্যাথ দেখো, একটি তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় ধ্রুবকের মান 0.00432 পার সেকেন্ড, তাহলে এর কি বের করতে বলছে? এর অর্ধায়ু বের করতে বলছে। আচ্ছা, সো ম্যাথটা একটু তোমরা ট্রাই করো, একটু দেখো আলটিমেট করা যায় কিনা। দেখো, একটি তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় ধ্রুবকের মান 0.00432 পার সেকেন্ড, এর অর্ধায়ু কত? আচ্ছা, তাহলে আমরা অর্ধায়ুর সূত্রটা কি জানি? অর্ধায়ুর সূত্রটা জানি হচ্ছে T half is equal to 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। দেখো এখানে এই ল্যামডাটাই কি? ল্যামডাটাই হচ্ছে কি? ক্ষয় ধ্রুবক। ঠিক আছে, এই টাইপের ম্যাথ কিন্তু আমাদের মানে ধরো কৃষি উচ্চবর্তী পরীক্ষায় কিন্তু আসছিল। ঠিক আছে, আচ্ছা তার মানে আমার অর্ধায়ু বের করতে বলছে, তার মানে 0.693 ডিভাইডেড বাই ল্যামডা কত? 0.00432। একটু ভালো করে লক্ষ্য করো, এটা কখনোই জটিল ম্যাথ না। ঠিক আছে, এটা আমি কিভাবে 1 সেকেন্ডের ভিতর আমি দেখে ফেলতে পারবো। দেখো একটু লক্ষ্য করো ভাই, এই ধরনের ভাগ করার ক্ষেত্রে তুমি দেখবা দশমিকের পর কয় ঘর আছে। ঠিক আছে, দশমিকের পর কয় ঘর আছে? দশমিকের পর কয় ঘর আছে? 3 ঘর। কয় ঘর? এই যে এভাবে কাটবা, 3 ঘর। আর এটার ক্ষেত্রে দশমিকের পর কয় ঘর আছে? দশমিকের পর আছে 1 2 3 4 5, 1 2 3 4 5। ঠিক আছে, তাহলে এখন তুমি এটা কাটো, কাটলে দেখো 3 3 কাটে দিলা, নিচে কয় ঘর থাকে? নিচে আরো এক্সট্রা 2 ঘর আছে। ঠিক আছে, এই 2 ঘর মানে তুমি ধরো এটা tan ইনভার্স কত? tan ইনভার্স ধরো 1 এরকম ধরো, বাইরে তুমি যদি উপরে এভাবে মনে রাখবা সহজে বোঝার জন্য, দশমিকের পর কয় ঘর আছে, সরি নিচে কয় ঘর আছে? 2 ঘর। তার মানে এটা তুমি লিখতে পারো tan ইনভার্স 2, এই আকারে লেখো। ঠিক আছে,
tan ইনভার্স 2, যেহেতু 2 ঘর বাকি আছে, তো tan ইনভার্স 2 মানে কত বলতো? tan ইনভার্স 2 মানে হচ্ছে ধরো এরকম আমি মান ধরে নিতে পারি 100, ঠিক আছে? তার মানে কয় ঘর? 3 ঘর। তার মানে দেখো এখানে 3 ঘরের মান কত? 3 ঘরের মান একটাই আছে, এই দেখো আমার আনসার কত? 160.42। বাকিগুলা কিন্তু একটাও মিলতেছে না, ঠিক আছে? সো এইভাবে মনে রাখবা। 10 নিচে কয় ঘর আছে? 2 ঘর। 2 ঘর উপরে যদি নেওয়া যায়, tan ইনভার্স কত হয়ে যাবে? tan ইনভার্স 2 হয়ে যাবে। তো tan ইনভার্স 2 হওয়া মানে আলটিমেট এখানে মানটা কত? আমি ধরে নিলাম tan ইনভার্স 2 মানে হচ্ছে 100, তার মানে 3 ঘর। তার মানে এখানে আনসার কত আছে? দাও, 3 ঘরের মান কিন্তু একটা আছে, tan ইনভার্স 2 আকারে আর কি, ঠিক আছে? সো আনসার হচ্ছে আমার 1। আমি কিন্তু করব না, ম্যাথটা আমি করি নাই, আমি কিন্তু চোখের বলে দেখার সাথে সাথে কিন্তু আমি আমার আনসারটা বলে দিতে পারবো, ঠিক আছে? সো আলটিমেট ধরো এরকম থাকতো 1/3 ঘর যদি নিচে থাকতো, তাহলে এটা হইতো tan ইনভার্স 3 আকারের, মানে কয় ঘর? 4 ঘর আকারের। তার মানে এটা 160 সামথিং পয়েন্ট থাকতো আর কি, ঠিক আছে? সো দেখো এইটা ম্যাথ কিন্তু কখনোই কঠিন না, আমরা কিন্তু কঠিন বানায় ফেলছি। সো একটু ট্রিক্স জানা থাকলে আলটিমেট এই টাইপের ম্যাথ কিন্তু আমরা সহজেই করে ফেলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, সো এই কয়েকটা টাইপ আলটিমেটলি আমরা দেখাইলাম। এই টাইপের ম্যাথ এইভাবে প্র্যাকটিস করবা। আলটিমেট আরো আছে, প্রচুর ম্যাথ আছে এরকম, ঠিক আছে? যে দেখবা যে হাতে কলমে মিলতেছে না, বা দশমিক আমি অঙ্ক মিলাইতে পারতেছি না, দশমিকের পরে কয় ঘর, নিচে কয়েক ঘর আছে, আমার অঙ্ক মিলতেছে না। তো এই টেকনিক গুলা জাস্ট একটু ফলো করবা। যে বলছি ভাই দেখবা আনসার কিন্তু সহজেই তুমি একদম মিলাই ফেলছো, তুমি কিন্তু বি চ্যাম্প হয়ে গেছো, ঠিক আছে? আচ্ছা, তো আলটিমেট এই ক্যালকুলেশন গুলা একটু সমস্যা আছে কিনা একটু জানাই দিতে পারো, বা কোনো টপিকসে বা ক্যালকুলেশনে কোনো টপিকসে সমস্যা আছে কিনা একটু জানাই দিতে পারো, যে ভাইয়া বুঝি নাই, ঠিক আছে? আচ্ছা, এখন আসো আলটিমেট প্র্যাকটিসের গুরুত্ব। মনে রাখবা প্র্যাকটিসের উপর কোনো খেলা নাই, ঠিক আছে? আলটিমেট একটা উক্তি ছিল না, জঘন্য রকমের পরিশ্রমী হোক, ঠিক আছে? জঘন্য রকমের তোমার পরিশ্রমী হইতে হবে কয়েকদিন, হাতে আছে মাত্র 15 দিন। তো এখন এই প্র্যাকটিসটা কিভাবে করবা বা প্র্যাকটিসের গুরুত্ব কতটুকু, এখানে তুমি প্র্যাকটিসটারে 2টা ভাগে সাজায় নিবা, ঠিক আছে? কয়টা ভাগে ভাইয়া? 2টা ভাগে সাজায় নিবা। একটা হচ্ছে এক্স কোয়েশ্চেন, ঠিক আছে? এক্স কোয়েশ্চেন, বিভিন্ন ভার্সিটির এক্স কোয়েশ্চেন তুমি এখানে প্র্যাকটিস করবা। এখানে প্র্যাকটিস করবা ডিইউ, আরইউ, সিইউ, বাউ প্লাস মানে আদার যে তোমার ভার্সিটি গুলো ছিল আগে, কৃষি গুচ্ছ আগে যে ভার্সিটি যে আমরা তোমার কৃষি গুচ্ছ ছিল ওইগুলা, সাউ, তারপর সিভাসু, এগুলা। তো এই টাইপের মানে ধরো যে চ্যাপ্টারটা পড়বা ওই চ্যাপ্টারের এই এক্স কোয়েশ্চেন গুলা শেষ করবা, ঠিক আছে? আরেকটা কি করবা সেটা হচ্ছে তোমরা যে বোর্ড বই ফলো করছো ওই বোর্ড বইয়ের শেষে অবশ্যই তোমার যে অবজেক্টিভ গুলো আছে ওই অবজেক্টিভ গুলা তোমরা করবা, ঠিক আছে? তার মানে পরবর্তী ধাপটা হবে তোমার কি, বোর্ড বইয়ের অবজেক্টিভ, ঠিক আছে? এই বোর্ড বইয়ের অবজেক্টিভ থেকে দেখবা হুবহু অঙ্ক তুলে দিচ্ছে, ঠিক আছে? তখন কিন্তু নিজে একটু দেখা যায় হতাশায় ভুগবা। সো বোর্ড বইয়ের অবজেক্টিভ প্লাস ভিতরের যে মানে আমাদের যে ফিজিক্সের যে তোমরা যে বইটা ফলো করছো ভিতরে দেখবা ছোট ছোট ম্যাথ আছে, তো এই ম্যাথ গুলা একটু আস্তে আস্তে করবা, ঠিক আছে? প্লাস বইয়ের ছোট ছোট ম্যাথ। আমরা যখন বা আমি যখন তোমার আলটিমেটলি ভর্তি পরীক্ষা দিছি বাউয়ে, তখন দেখা যায় আমির হোসেনের বই থেকে সরাসরি কিন্তু ম্যাথ চলে আসছে, ঠিক আছে? তো এটা কিন্তু একটা খুবই একটা মানে ভালো একটা পজিটিভ একটা দিক। তুমি যদি বইয়ের অবজেক্টিভ গুলো আয়ত্তে রাখতে পারো তোমার জন্য একটা পজিটিভ একটা কারণ হয়ে দাঁড়াবে ভর্তি পরীক্ষায়। প্রচুর প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? সো প্র্যাকটিসটারে তুমি দুই ভাবে সাজায় নিবা, একটা হচ্ছে এক্স কোয়েশ্চেন প্র্যাকটিস আর একটা হচ্ছে বোর্ড বইয়ের অবজেক্টিভ প্লাস ছোট ছোট ম্যাথের প্র্যাকটিস, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখবা অনেক সময় তারপর মানে প্রবলেম বের হবে, এই প্রবলেম গুলারে আবার তুমি ধরো আলাদা একটা নোট খাতা করবা, নোট খাতা করে ওইখানে তোমার যে বছরে বা যেই সালের কোশ্চেনের সমস্যা ছিল একটু নোট করে রাখতে পারো। ওই নোটটা তারপর পরীক্ষার 2-3 দিন আগে একটু চেক বুলাইলা, ঠিক আছে? চোখ বুলাই গেলা, তোমার দেখা যায় আলটিমেট আবার আরেকবার রিভাইজ হয়ে গেলে মস্তিষ্কে অটোমেটিকলি সেট হয়ে যাবে তোমার, ঠিক আছে? সো প্র্যাকটিসের গুরুত্ব এখানে অপরিসীম, প্র্যাকটিসের উপর কোনো কিছু নাই, কোনো উপর হাত নাই, ঠিক আছে?
সব পড়বো নাকি বাদ দিব, পরবর্তী আমাদের ধরো আরেকটা গুরুত্বপূর্ণ টাইম সব পড়বো। অনেকেই কোয়েশ্চেন করে ভাইয়া সব পড়বো, এখন কি সব পড়ার সময়, বা বই কি সব পড়বো, সব থিওরি পড়বো? না ভাইয়া, কখনোই সব পড়া যাবে না। এখন এখন হচ্ছে তোমার বাইচা বাইচা পড়ার সময়। এখন হচ্ছে আলটিমেট ধরো তোমার কিভাবে তুমি আলটিমেট বাইক মানে তোমার বাদ দেওয়া যায় এই চিন্তা কিন্তু এখন মাথায় টেন্ডেন্সি থাকে, ঠিক আছে। তো এখানে সব পড়া এখন আমার যাবে না। তোমার যেই ক্যালকুলেশন মানে অনেক এক্সকিউশন সলভ করতে গিয়ে দেখবা ক্যালকুলেটর লাগতেছে, কখনোই পারবা না এরকম এই টাইপের ম্যাথ গুলা তুমি অবশ্যই স্কিপ করে যাও। কারণ এগুলো যদি প্র্যাকটিস করতে যাও হাতে, কখনোই করতে পারবা না, তো পারবাই না। তখন দেখা যায় তুমি আরো হতাশে চলে যাবা, কারণ কি আমি করতে পারতেছি না ভাই, অনেকে তো করতেছে। সো এই মানে ফ্লেক্সে পড়া যাবে না। সো এই ক্যালকুলেশন গুলো তুমি প্রথমেই বাদ দিবা, ঠিক আছে। আর থিওরি কিন্তু সব পড়া লাগবে না। কিছু কিছু থিওরি ধরো তোমার ধরো এখন গদবাঁধা থিওরি আছে, যেমন আমরা মেডিকেলে কিন্তু অনেক কিছু পড়ছি, যে তোমার অনেক কিছু মুখস্থ করছি, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক কিছু মুখস্থ করছি না, এখানে আমরা শুধু প্রয়োজনীয় টার্ম গুলা পড়বো। এইটার উপর ধরো তোমার আমি একটা সাজেশন দিব পরীক্ষার আগে, এই সাজেশনটা একটু ফলো করবা। ধরো এখানে তোমার মাত্রা থাকবে, তারপর বিভিন্ন একক থাকবে, আবিষ্কার থাকবে, তারপর চলক পরিবর্তন থাকবে। এই পরিবর্তন টাইপের ম্যাথ গুলা বা থিওরি গুলা এগুলা একটু পড়তে হইব, ঠিক আছে। আচ্ছা, সো এখানে আলটিমেট সব পড়া যাবে না, সব পড়া লাগবেও না। যে ক্যালকুলেশন গুলো আমি কখনো হাতে করতে পারবো না এগুলা প্রথমেই তোমার বাদ। আর যে থিওরি গুলা আমার ধরো গদবাঁধা থিওরি, এই গদবাঁধা থিওরি আমি কখনো করবো না, ঠিক আছে। সো এটা একটু মাথায় রাখবা। এক্স কোয়েশ্চেন, হ্যাঁ আমি এখন আসতে চাইছিলাম, অবশ্যই যারা কিছু পরীক্ষা দিতেছ প্রত্যেকেই এক্স কোয়েশ্চেন কিনবা, বা যারা কিনো নাই মনে করো সব শেষ করে ফেলছো, এখন কিন্তু আলটিমেট তুমি এক্স কোয়েশ্চেনটা কিনবা, এক্স কোয়েশ্চেনের বইটা কিনবা। এটা হইতে পারে জয়কুলি, এটা হইতে পারে নেটওয়ার্ক, ঠিক আছে। তো এক্স কোয়েশ্চেনের উপর কোনো মানে ধরো তোমার এটা মানুষ বলে না এক্স এ ভুলা যাওয়া যায়, ঠিক আছে, সকল এক্স কেই তোমার ভুলা যায়, কিন্তু এক্স কোয়েশ্চেন ভুলা যায় না। সকল এক্স ভুলা যাবো কিন্তু এক্স কোয়েশ্চেন ভুলবো না, ঠিক আছে। তো এক্স মানে ডিলিট, কিন্তু এখানে এক্স মানে হচ্ছে আমরা আমাদের এক্স কোয়েশ্চেনটা একটু ভালোভাবে আয়ত্ত করব। মনে রাখবা বিগত যদি 10 বছরের কৃষিগুচ্ছের প্রশ্ন সলভ করতে পারো আলটিমেট 20% মার্কস কিন্তু তুমি কমন পাবা, ঠিক আছে। কত পার্সেন্ট মার্কস ভাইয়া? 20% মার্কস কিন্তু তুমি কমন পাবা, ঠিক আছে। আচ্ছা, তো এখানে এক্স কোয়েশ্চেন অবশ্যই সলভ করবা, এবং এক্স কোয়েশ্চেনের জন্য আলটিমেট যে বইটা থাকতে পারে এটা হচ্ছে জয়কলির বই আছে, ঠিক আছে। তারপর 2 নাম্বার নেটওয়ার্কের এক্স কোয়েশ্চেন আছে, ঠিক আছে। নেটওয়ার্ক যে কোনো দুইটার একটা কিনতে পারো, জয়কলি অথবা নেটওয়ার্কের যে এক্স কোয়েশ্চেন কিছু বছর এক্স কোয়েশ্চেন আছে, এই এক্স কোয়েশ্চেন ভাইয়া তুমি ঝাঁঝরা করে ফেলো 10 বছরের, তোমার অনেক ম্যাথ তুমি কমন পাবা, ঠিক আছে। অনেক ধরনের অনেক টাইপের ম্যাথ তুমি কিন্তু কমন পাবা। সো এক্স কোয়েশ্চেনের জন্য আলটিমেট জয়কুলি এবং নেটওয়ার্কের যে বইটা আছে এটা তুমি একটু ফলো করতে পারো। আচ্ছা, তো এক্স কোয়েশ্চেন থেকে আর ধরো আমার 20 না, এখান থেকে 3 থেকে 4টা প্রশ্ন কিন্তু ইজিলি তোমার হুবহু তুমি পাই ফেলবা, ঠিক আছে। এখান তারপর ধরো আরো 1-2টা একক কমন পাইতে পারো, আলটিমেট 4 থেকে 5টা ম্যাথ 20 এর মধ্যে ধরো 4 থেকে 5টা ম্যাথ তুমি কিন্তু এক্স কোয়েশ্চেন থেকে কমন পাবা, শুধু একদম ডাটা সহ কমন পাইতে পারো, এমনও আছে, ঠিক আছে। আচ্ছা, সো এক্স কোয়েশ্চেন কখনোই বাদ দেওয়া যাবে না। আচ্ছা, তো আলটিমেট এখন এই লাস্ট যে 15টা দিন, এই 15 দিনের এইভাবে আলটিমেট তোমার ফিজিক্সটা গুছায় ফেলবা, বই পড়বা, প্রশ্ন সলভ করবা, যে চ্যাপ্টার পড়তেছো ওই চ্যাপ্টারে ম্যাথ করবা, সমস্যা হলে আলাদা খাতায় নোট করবা, ঠিক আছে। তো নতুন এখন আর পড়ার কোনো সুযোগ নাই, এখন জাস্ট খালি তোমার যে পড়াটা পড়ছো ওই পড়াটার উপর রিভাইজ। আরেকটা বিষয়, এখানে একটা লাস্ট দেখো একটা স্লাইড আছে, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এই যে দেখো এখন লাস্ট মুহূর্ত, আলটিমেট এখন সবাই কিন্তু অনেক হতাশায় ভুগতেছে, ভাই এখন তো আমার চান্স হইতেছে না, কি করব ভাই, এই যে হতাশা সামথিং এই সেই। দুনিয়াতে বাইচা আছো ভাই এটাই অনেক বেশি, ঠিক আছে। আল্লাহর নিয়ামতটারে তুমি একটু ধরে রাখো এবং আল্লাহর উপর বিশ্বাস রাখো, না আমি পারবো, আমার সময় শেষ হয়ে যায় নাই, আমি বাইচা আছি, আমি খাইতেছি। অনেকেই তো বাইচা নাই, ঠিক আছে। যেমন আমি ময়মনসিংহ জেলা স্কুলের 2014 ব্যাচের স্টুডেন্ট, আমাদের সাথে কিন্তু অনেক বন্ধু এখন আর নাই, ঠিক আছে। অনেকেই ব্লাড ক্যান্সারে মারা গেছে, একজন অ্যাক্সিডেন্টে মারা গেছে, তারপর একজন তোমার ধরো কিডনি ড্যামেজ হয়ে মারা গেছে, ঠিক আছে। সো জীবনটা কিন্তু খুবই ক্ষণস্থায়ী, এই ক্ষণস্থায়ী জীবনে এত লোভ লালসায় না নিয়ে খুব সুন্দরভাবে একটা ধরো লাইফ লিড করো এবং প্র্যাকটিস করো,
তোমার প্র্যাকটিসিং হও, ঠিক আছে, যে আল্লাহর নিয়ামত অস্বীকার না কইরা বা আল্লাহর পথে থাইকা কিভাবে আমি ভালো করতে পারি, তো এটা একটু মাথায় রাখো, আলটিমেট করতে থাকো, ঠিক আছে। তো আজকে আমরা আর কথা বাড়াবো না, আমরা রিয়াল মাদ্রিদের মতো ঠিক 90 মিনিটের আগে আমরা গোল দিব, শেষ মুহূর্তে, ঠিক আছে। তো আমরা রিয়াল মাদ্রিদ হবো কয়েকদিন, আমরা রিয়াল মাদ্রিদের মতো শেষ মুহূর্তে গোল দিব। তো আমাদের তোমার লক্ষ্য থাকবে, ঠিক আছে, হালা মাদ্রিদ ইয়ানাদামাস হিস্টোরিয়া ফর হেসার, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, সালামু আলাইকুম।